আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইট ক্লাব বক্সে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছুক্ষণ আগে আমরা এইমাত্র যে একটা অসাধারণ কম্পোজিশন দেখলাম আমাদের জাতীয় সঙ্গীতের, এই কম্পোজিশনের ভিডিওতে দেখলাম তাদের দুই ভাই রাজ ব্রাদার্স আর কি আমরা বলবো, পৃথ্বীরাজ এবং ঋতুরাজ, তারা আমাদের স্টুডিওতে আজকে এসেছেন। আপনারা জানেন তাদের দুজনকে আপনারা হয়তো অসংখ্যবার আলাদা আলাদাভাবে দেখেছেন, এই প্রথম তারা দুই ভাই একসাথে আমাদের এখানে শো করেছেন। দুজনের পরিচয় অনেকে জানেন, তারপর আমি বলছি। তারা দুজনে এই সময়ে অসম্ভব সম্ভাবনাময় গুণী সঙ্গীত শিল্পী, গান লিখেন, গান করেন, সুর করেন, ফিল্মেও কাজ করেন তারা। তো আজকে তার সাথে আমরা তাদের দুজনের সাথে আমরা আড্ডা দিব, কথা বলবো, এবং সবচেয়ে বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা তাদের কাছ থেকে অনেক গান শুনবো। তো আমরা তাদের সাথে কথা বলি, আর আপনারা আমাদের সাথে আড্ডা যোগ দিতে পারেন, গান শুনতে চাইতে পারেন। এই জন্য আপনারা 8189214214 থেকে 7 পর্যন্ত নম্বরে ফোন করবেন, অথবা আপনারা জানেন আমাদের ইয়াং নাইটের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, বা কোনো গান শোনার ইচ্ছা থাকলে সেখানে জানাতে পারেন। দুই ভাইকে একসাথে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। তো এইটা কেমন লাগছে, দুই ভাই একসাথে এই প্রথম? হ্যাঁ, এই প্রথম বেশ ভালো লাগছে। কোনো একটা কারণে আমাদের একসাথে কোনো কিছু কোনো শো বা অডিশন বা ইন্টারভিউ কোনো কিছু করে হয়ে ওঠে নাই। হয় দেখা যায় আমি আমার মতো করে যাচ্ছি, ভাই ভাইয়ের মতো করে যাচ্ছি, কিন্তু একসাথে দিস ইজ দ্য ফার্স্ট। এই গানটা যে দেখলাম আমরা কিছুক্ষণ আগে, একটু ভিন্ন ধরনের প্রেজেন্টেশন। হ্যাঁ, এখানে আসলে গত বছর 16ই ডিসেম্বরে 15ই ডিসেম্বর রাতে অ্যাকচুয়ালি এটা আপলোড করেছিলাম। এটা পুরোপুরি ইন্টারনেট বেসড একটা কাজ। তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমাদের জাতীয় সঙ্গীত, ওটাকে পিয়ানোর মাধ্যমে আমরা দুই ভাই গেয়েছি। তো সেটাই। আর এটার পেছনে উদ্দেশ্যটা হলো যে ইউটিউব থেকে যে পয়সাটা জেনারেট হয়, যে টাকাটা জেনারেট হয়, সেইটা আসলে পুরোটাই যাবে হচ্ছে বাচ্চাদের এডুকেশনে, যারা সুবিধাবঞ্চিত বাচ্চা আছে আমাদের দেশে। সুবিধাবঞ্চিত শিশুদের কি এমনি সাধারণ শিক্ষার জন্য নাকি মিউজিকের ক্ষেত্রে? না, সাধারণ শিক্ষার জন্য, কারণ সবার আগে সাধারণ শিক্ষাটা জরুরি। তো এই যে এত ইনস্ট্রুমেন্ট থাকতে আপনারা পিয়ানোতে গেলেন, এটার কি কোনো কারণ আছে? এক হচ্ছে পিয়ানো আমাদের দুজনের খুব ভালো লাগে। আর কোনো ঐতিহাসিক কারণ? ঐতিহাসিক বলতে কি, একটা জিনিস আমি আপনাকে বলছিলাম কিছুক্ষণ আগে, যে আসলে রবীন্দ্রনাথ তো হারমোনিয়াম দিয়ে কম্পোজ করতেন না, উনি নিজে পিয়ানো বাদক ছিলেন। উনি নিজে, আমি জানি না কেন পিয়ানো বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গায় না মানুষজন, গাইলে কি সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে আর কি। তো সেইটার থেকে উই থট যে কেন পিয়ানোটাকে আসল ইনস্ট্রুমেন্ট বানিয়ে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। এটা কি এক ধরনের ট্রিবিউট বলা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা আমাদের 71 মুক্তিযোদ্ধাদের প্রতি ট্রিবিউট জানানো আমাদের এই গত, এই জন্য একটা ভিন্ন আঙ্গিকে প্যাকেজ, একটু অন্যভাবে প্রেজেন্ট করা মানুষের কাছে যাতে। তা আপনারা দুই ভাই বেশ দাপটের সাথে এবং বেশ অবশ্যই গুণী শিল্পী, আপনারা গুণী অবশ্যই। এবং এই সময় বলা হয়ে থাকে পত্রপত্রিকায় বা মানুষজনের সাথে কথা বললে যে ওয়ান অফ দ্য বেস্ট আর কি কম্পোজার বলি, বা এত বেশি এক্সপেকটেশন বাড়ি না, এটা ভালো না। অবশ্যই মানুষ বলে আর কি, আপনার যারা ভক্ত শ্রোতা বা যারা আছেন, যদি বলে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের মধ্যে সেরকম কিছু আমি আছে। খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ি যখন কেউ এরকম একদম দ্বিধাদ্বন্দ্বহীন ভাবে প্রশংসা করে যাচ্ছে। কি বলবো আসলে, কি বলা উচিত আমি জানি না, এটা কিন্তু আমার অনেস্ট অপিনিয়ন বা অনেস্টলি থ্যাংক ইউ। আচ্ছা, এই যে জার্নিটা আমি যদি আলাদা আলাদা করে শুনতে চাই দুই ভাইয়ের জার্নি। আচ্ছা, প্রথমে চুল দিয়ে শুরু করি। আচ্ছা, চুলের জার্নি, বেস্ট জার্নি। চুলটা শুরু হলো, গানের আগে আমরা চুল দিয়ে শুরু করছি। আসলে চুলের ইয়েটা কি একই রকম? চুলটা আসলে আমাদের বাংলাদেশের যে মানুষজন যেভাবে ধরে নিয়েছে যে চুল বড় রাখা মানেই হয়তো মিউজিশিয়ান হবে, অথবা মিউজিশিয়ান মানে চুল বড় রাখতেই হবে। কিন্তু হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, হয় আমাকে দেখলেই যেমন সবাই মনে করতে তুমি কি চারুকলা পড়ো, দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন। এটা খুবই কমন কোয়েশ্চেন থাকে। আর আমাদের মধ্যেই ঢুকে গেছে ব্যাপারটা যে কোন রকম আর্টের সাথে জড়িয়ে থাকলে চুল বড় রাখতে হয়, কিন্তু কোন রকম ওই দিক থেকে অ্যাকচুয়ালি না। আমাদের আসলে বাবা মা দুজনেরই চুল অনেক কোঁকড়া, আর দেখা গেল যে হঠাৎ করে একদিন বড় করে আরে আমাদের চুল তো কোঁকড়া, অনেক বড়, হ্যাঁ মজা রেখে দিলাম ব্যাপারটা এরকম। যেমন আপনিও চুলটা একটু বড় করে, হ্যাঁ প্লিজ, বড় চেষ্টা, সবাইকে সুন্দর লাগে, আমি চেষ্টা করব। তো আচ্ছা, এবার আপনার গানের কথা যদি শুরু করি, আপনাকে দিয়ে শুরু করছি। আপনি তো বোম্বে ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, কিন্তু আপনার পড়ালেখা আবার একটু খুবই কঠিন একটা বিষয় নিয়ে। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে, আইসিসিআর স্কলার ছিলাম। তো
তো পুনাতে ফার্গুসন কলেজে পড়াশোনা করেছি। তারপরে আমি কিছুদিন এফটিআই তে ওখানে আমার পরে একটা ডিপ্লোমা করি। তারপরে বোম্বেতে যাই, ওখানে ডিএ ফিল্ম স্কুলে আমি আরেকটা ডিপ্লোমা করি। সো আমার পরবর্তীতে আমি সাউন্ড ফিল্মিং এইসব দিকে আর কি, মিউজিক প্রোডাকশন এইসব দিকেই চলে গেছিলাম। তো বোম্বেতে আমি জিঙ্গল বানানোর কাজ করতাম, অ্যাডভার্টাইজমেন্টের মিউজিক। তো সামান্য কিছু ছোট ছোট ফিল্মে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বড় ফিল্মে ছোট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ার মিউজিকে একটু যদি দুই একটা নাম বলতেন, আমার দর্শকরা খুব খুশি হতো, নিশ্চয়ই জানতে পারতো। দেবডিতে আমি ত্রিবেদীকে একটা গানের 4 দিনের জন্য অ্যাসিস্ট করেছিলাম। আর আরেকটা ফিল্মের নাম বলতে চাই না, বাট এনিওয়ে বিল্লু বারবারে আমি অ্যাসিস্ট্যান্ট সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলাম, মানে ওই লাইনেই আর কি ব্যাপার স্যাপার। সো এটা আসলে আমাদের দেশের জন্য এটা একটা বিশাল ব্যাপার, ওয়াও শাহরুখ খানের ফিল্মে কাজ করছো, কিন্তু ব্যাপারটা আসলে ওইখানে থাকলে ইটস নট আ বিগ থিং। ওখানে অপরচুনিটি আছে, আপনার কাছে যদি কাজ করার ইচ্ছা থাকে, আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, তাহলে ওখানে অপরচুনিটি সবসময় সামনেই থাকে এবং আরো বড় বড় সুযোগ হয়তো আছে। হ্যাঁ, ডেফিনেটলি। তারপরে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেখানে যেতে চান যেতে পারেন। এবার ঋতু রাজের কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি তো একটা রিয়েলিটি শোতে অন অফ দ্য বেস্ট ছিলেন, হ্যাঁ ছিলেন 2012 তে। তা আপনার শুরুটা কিভাবে গানের? আমার গানের শুরু আসলে মানে গান দুজনের একইভাবে শুরু, দুজনেরই ফ্যামিলিগত শুরু। হ্যাঁ, আমাদের বাবা মা দুজনেই সঙ্গীত শিক্ষক শিক্ষিকা, এবং আমরা মানে ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে বড় হয়েছে, মায়ের কাছ থেকে তালিম নিয়ে, এবং মানে অনেক ধরনের গুণী শিল্পীদের গান শুনে তাদের কাছে শিখে অনেক ধরনের, মানে উই ওয়ার ভেরি লাকি। মানে মিউজিশিয়ান হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। উপায় ছিল না। মানে এখানে হঠাৎ করে আমরা দেখলাম আমাদের বয়স 15-16, আমরা গান গাই মানে ব্যাপারটা কিরকম আমি একটু বলি। সেটা হচ্ছে ঋতুর দিন গেছে, দিনের পর দিন, ইনফ্যাক্ট এখনো যায়। সেটা হচ্ছে যে একটা টুথব্রাশ নিয়ে এরকম করছে, অথবা খাওয়ার সময় চলে আসছে, এটা চলতে থাকে। আমাদের যে মানুষজন বলে যে তোমরা কখন রেয়াজ করো, সকালে না বিকালে না সন্ধ্যায়, কখন, এটা আসলে ট্র্যাডিশনাল ওরকম মানে করে ওঠাই সবসময় চলতে থাকে। আচ্ছা, একটা গান শুনি আমরা। অনেকক্ষণ থেকে আমরা কথা বলছি, অনেকে অপেক্ষা করছেন গান শোনার জন্য। আমি চিন্তা করছি তাহলে বড় ভাই দিয়ে শুরু হবে। সো একটা বাংলা ঠুমরির 2 লাইন গাই ছোট করে, প্লিজ। তুমি মেঘ হবে শুধু আমারই আকাশে, তুমি মেঘ হবে শুধু আমারই আকাশে, বাঁশি যেন শুনি আমি বাদল বাতাসে, কালোর আলো হয়ে থাক নয়নেতে, আখিতে পলক যার বিধি তার বাম, কালো আঁধারেরও ছলনাতে রেখো না দূরে মোরে শ্যাম। নিশ্চয় ছলনাতে রাখবে না, কারণ অসাধারণ গেছেন। হ্যাঁ, আপনার কাছ থেকে যেটা হচ্ছে যে আপনি যতদূর জেনেছি আমি, যে একটা অ্যালবামের কাজ করছেন 2 ভাই। হ্যাঁ, 2 ভাই কাজ করছে, 2 ভাই রাজ একসাথে কাজ ব্রাদার্স করার আর কি, রাজ ব্রাদার্স যেটা বলছিলেন, অ্যালবামের নাম রাজ। একটু বলেন কি অবস্থা আছে? অ্যালবামের রাজের অবস্থা খুবই ভালো আছে। অ্যালবামের নাম কি রেখেছেন? রাজ। আচ্ছা, এটা আমাদের অনেক দিন ধরে চিন্তা করছি, রিলিজ করব এই করব, হয় না। মানে আমরা এই মুহূর্তে আর কি উই আর মানে স্যাটিসফাইড হয়ে ওঠা, নিজের কাজ নিয়ে স্যাটিসফাইড হয়ে ওঠাটা, কারণ এটা যদি অন্য কোনো কিছুর হতো তখন ওকে ঠিক আছে টাইম শেষ হয়ে যাচ্ছে দিয়ে দিই, বাট এইখানে যতক্ষণ না আমরা হ্যাপি অ্যাবাউট দিস সং ততক্ষণ আমরা কোনো একটা গান বানালাম পুরো ফাইনাল স্টেজে আছে, হঠাৎ করে পুরো সব পছন্দ হলো না, শুট টুর বাদ দিয়ে আবার তো কি বলে নিজস্ব স্টুডিও, আমাদের একটা ছোট স্টুডিও আছে। স্টুডিওর কি মানে নাম জিলাপি হওয়ার কারণে কি এরকম? স্টুডিওর নামটা হচ্ছে জিলাপি, এটি একটি অভিজাত সঙ্গীত ভান্ডার। থিমটা এরকম। আচ্ছা, আমরা জেনারেলি আমাদের মেইন কাজ হচ্ছে মিউজিক প্রোডাকশন, বাট আমরা জেনারেলি ভিডিও ঘরের মধ্যে খুবই অ্যামেচার লেভেলে ভিডিও বানিয়ে আমরা ইউটিউবে আপলোড করে থাকি। সো মানে ওটা হচ্ছে একটা পাগলা গারদ। আচ্ছা, এইখান থেকে কি কিছু শোনানো যায় একটু, যদি আমরা মানে এক ধরনের
কোথা থেকে অ্যালবাম থেকে হ্যাঁ নতুন যেটা এখনো তো রিলিজ হয় না আমি হ্যাঁ, জানি না release হয়নি, তাহলে শুনতে unreleased চাওয়া ঠিক track. হচ্ছে Oh, কিনা brilliant. হ্যাঁ, it's fine. আচ্ছা, এটা হচ্ছে ভাইয়েরই লেখা সুর করে এবং কম্পোজিশন। এটা আমার খুবই একটা পছন্দের গান। ভাইয়েরও অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো তাহলে এখানে বলা ভাইও যাবে না। সাথে সাথে আস্তে আস্তে করে গুনগুন করলে Fantastic, okay. চল। আজ কেন মনে হয় আকাশের কাছে আমার আর কোনো ঋণ নেই, থেমে যাবে সময় এই প্রান্তরে, বসে আছি আমি আজ এই অগোচরে, আজ কেন মনে হয় আকাশের কাছে আমার আর কোনো ঋণ নেই। ছিন্ন হৃদয়ের একাকিত্বগুলো হিসেবের খাতায় ছিল অনেকগুলো, কিন্তু ভালোবাসি যাকে তার চিহ্নগুলো শুধু মেঘ হয়ে মনের সাথে ভেসে বেড়ায় কোনো আকারে, অলসতা ডানা মেলে আজি অবকাশে, ভেসে বেড়ায় কোনো আকারে, অলসতা ডানা মেলে আজি অবকাশে, আজ কেন মনে হয় আকাশের কাছে আমার আর কোনো ঋণ অদ্ভুত ফ্যান্টাস্টিক আপনারা জানেন যে আজকের প্রোগ্রামটার নাম লাভ বক্স আচ্ছা তো হ্যাঁ এক্স্যাক্টলি আমার একটা কোশ্চেন ছিল যে আসলে লাভ বক্স আমরা Love দুজন box. একসাথে আমরা লাভ বক্স দুজন একসাথে প্রেমে হ্যাঁ, definitely, হ্যাঁ। কত ধরনের প্রেম আছে কত ধরনের ভালোবাসা হ্যাঁ, আছে সেটাই, এই যে brotherly আপনার love. যে বললেন যে আপনার ঋণ নেই তাই না ভালোবাসা তো মানে ভাইয়ের সাথে ভালোবাসা বা যে কোনো কিছুর প্রতি ভালোবাসা যে কোনো মানুষের প্রতি ভালোবাসা তো এখানে আসলে সবাই ঋণ রাখতে চায় ঋণ রাখলে একটা মনে হয় যোগসূত্র একটা- থাকে একটা, হ্যাঁ। শেষ হয়ে যায় না কিন্তু তো আমার আপনাদের কেন জানি ভালোবাসাটা মনে এরকম হয় কেন আর কি? আনকন্ডিশনাল যদি হয়ে থাকে কোনো রকম রিলেশনশিপ বা যে কোনো কিছু যে কারোর সাথে যেরকমই হোক সেটা একটা কুকুরের সাথে একটা মানুষের হতে পারে যদি আনকন্ডিশনাল হয়ে থাকে যে নো ম্যাটার হোয়াট আমি তোমায় ভালোবাসি তাহলে আসলে পিওরেস্ট ফর্ম অফ লাভটা এক্সপ্রেস মানে করা তাহলে যায় আর কারণ কি সবচেয়ে আমি ভালো হয়। তোমাকে তখন- ভালোবাসবো এর বিনিময়ে আমি এইটা চাই এই এই আইডিয়াটা যদি ঋণী থাকে ব্যাপারটা না থাকলেই ভালো তাহলে মানে হ্যাঁ, ভোগবাদ exactly. নাই আর কি না, হ্যাঁ, of course. একদম তাই। প্লেটনিক ঠিক না বাট মানে কোন রকম কন্ডিশন নেই Exactly. যে এই কারণে আমি টানা তোমায় হেঁচড়ে ভালোবাসি নেই, এটা না right. থাকলে এই ভালোবাসবো না। ভালোবাসাটা কি বাজার উপযোগী মনে হয় কিন্তু দুই হাজার বাজার টাকা উপযোগী তো আসলে কিছুই না যেগুলো হেলদি আর সেগুলো বাজার উপযোগী বাজার হয় না উপযোগী না, জিনিসপত্র বাজারের তো বাইরে তো খুবই কেউ না। স্বাস্থ্যের জন্য হ্যাঁ ক্ষতিকারক সেটাই বার্গারের মতো আর কি সো ব্যাপারটা খানিকটা ওরকম আর কি আচ্ছা ফাইন এবার একটু আপনার কাছ থেকে শুনবো যে আপনি প্রথম অ্যালবাম ডট এটা কি এরকম যে কানেক্ট দ্য ডট টাইপের কিছু না কি? ডট এই ডট এটার পিছনে অ্যালবামের ভেতরে লিখে দিয়েছিলাম এটাতে আসলে সবগুলো গান লিখেছিলেন আমার বড় দাদা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় তো পুরো অ্যালবামটা আমাদের দুজনের মিলে বানানো আর কি সবগুলো গান আমি গেয়েছি আমার সাথে কোনাল গেয়েছিলেন আর টিডব্লিউ সৈনিক ভাইয়াও একটা গান করেছিলেন ওটাতে সো এই পুরো জার্নিটা নাম ডট কারণ ডট বিন্দু থেকে সিন্ধু হয় মানে তো ফিলোসফিটা Steve Jobs এর এরকম ছিল কানেক্ট দ্য ডট হ্যাঁ যে বা- একটা প্রথমে ছোট ফোঁটা থেকে দিয়ে বড়। আমরা শুরু করি আর ফোঁটা থেকে গোল হয় বৃত্ত হয় ব্লব হয় পুরোটা সো এবং বৃত্তেই শেষে ফিরতে হয় মানে ঘটনাটা আসলে ইটস এ টোটাল জার্নি মানে এটা একটা So, ফিলোসফিক্যাল একটা point of view, মানে- যে শুরু থেকে শুরু করা এটা হ্যাঁ মানে আমি চিন্তা করি যে যে কোনো সৃজনশীল মানুষের যে কোনো কাজের পেছনে একটা চিন্তা যদি না থাকে তাহলে ওটা আসলে খুব একটা সময়গ্রাহ্য জিনিস হয় না তো সবকিছুর পেছনে আমি একটা চিন্তা রাখার চেষ্টা করি তো ডটের পেছনে এরকম একটা চিন্তা ছিল নিশ্চয়ই পরবর্তীতে আমরা সেরকমই কিছু কাজ দেখব বা মানে দেখা যাক সেই আর কি, ধরনের চিন্তা ভাবনা উপরওয়ালা আছে। যদি সাথে হ্যাঁ, থাকে তো এই যে 4 বছর হয়ে গেল তো প্রায় এর মধ্যে আর কোনো অ্যালবাম কেন দেখতে পাচ্ছি না যে এর মাঝখানে আমি আসলে কাজ করছি একটু ফিল্ম বেসড মিউজিক এই ধরনের অডিও ভিজুয়ালের পেছনে মেইনলি আমি কাজ করি গেমস ডকুমেন্টারি অ্যাড ফিল্ম এগুলো আর কি
তো মাঝখানে কিছুদিন জিঙ্গলের জন্য কাজ করা হয়েছে এদেশে। তো কিছুদিন আমি গান বানানো থেকে একটু বিরত ছিলাম, যে একটু নিজেও শেখার দরকার আছে বোধহয়। আমার মনে হয় এটা প্রত্যেকটা কম্পোজারেরই হয় Of course. হয় যেটা কিছুদিন পর আর কি একটা ব্লকেজ তৈরি হয়, যে না ভাল লাগছে না, আচ্ছা একটু দেখি কিছুদিন আর একটু শুনি গান। সো ওই রকম একটা ফেজের মধ্যে ছিলাম, বাট এনিওয়ে ইটস জাস্ট গন অ্যান্ড অনেক ভালো ভালো কিছু জিনিস সামনে আসবে। আমার কাছে গান শুনতে যাচ্ছেন ডট অ্যালবামের আচ্ছা, প্যানেল থেকে, যে নদীটা কেন ঢেউ তোলে, তাদের খুবই প্রিয় গান, আমরা একটু শুনি। নদীটা কেন ঢেউ তোলে ও হাওয়া, বরষা গান শোনায়, ঝর্ণা কেন চঞ্চল ও পাহাড় কুয়াশার তারে জড়ায়, নদীটা কেন ঢেউ তোলে ও হাওয়া, বরষা গান শোনায়। প্রশ্নগুলোর যদি উত্তর নেই তবে উড়িয়ে দিও হাওয়ায়, তবুও মনে হয় আমি কেন যে, এই তুমি আছো এই নেই তুমি কেন যে, এই বৃষ্টি আর এই রোদ কেন যে, কেন পাই না পাওয়া। প্রশ্নগুলোর যদি উত্তর নেই তবে উড়িয়ে দিও হাওয়া, দিন যায় রাত যায় অযথাই এই ছলনা। এরকম একটা গান। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, আপনার ছোটবেলার কথা যদি জানতে চাই, যে বাবা মার কাছে গানের হাতে খড়ি, হয়তো কি বলে স্কুলের বই পড়া বা পড়ার আগে গানের তালিম নেওয়া, হ্যাঁ বা হ্যাঁ, গান এটা গান অবশ্যই। শোনা। আমি একদম ছোটবেলা আমার মনে আছে যে আমার মায়ের যখন স্টুডেন্ট আসতেন বাসায় গান শিখতে, তখন হারমোনিয়ামের যে ডালাটা খুলে রাখা হতো ওইটার মধ্যে আমি সবসময় বসে থাকতাম। তো ওইটা আমার তো ওই সেফ হাউস ছিল। একদমই ছোটবেলার, অনেক ছোটবেলার কোনো গান কি মনে পড়ে যেটা প্রথম শিখেছিলেন, বা যে গানটা শুনে সবাই বলতো দেখ ঋতু গান শিখে গেছে, মনে আছে? হ্যাঁ, একটা মনে আছে আমার প্রথম পারফরমেন্সের প্রথম গান। ওইটা আসলে কথা আমার মনে আছে নাকি এক্স্যাক্টলি শিওর না, এটা রবীন্দ্রসঙ্গীত। দুই লাইন যদি দেখি আমি হ্যাঁ, শুরু please, হ্যাঁ। গাইতে গাইতে যদি মনে পড়ে। হ্যাঁ, উনি কিন্তু খুব মজা পাচ্ছেন বিষয়টাতে, হ্যাঁ, কারণ উনি একদম পেছনে ফিরে আছেন। হ্যাঁ, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের উঠিল কম্পিত হলো জোড়া দে দে দে। It's a brilliant song. খুব কঠিন হৃদয় হতো। মন্দ্রিল ডমরু গুরু গুরু। It's a brilliant song. It's very মানে difficult as well. আর very প্রথমবার difficult আমি as যখন well. গাইছি আমার তো আসলে হাত পা কাঁপছে, আমার দেখি হাত খালি ভিজে যাচ্ছে ঘামে, খালি ফু দিচ্ছি, গান গাইছি আর ফু দিচ্ছি, সবাই মনে করছে আমি মনে হয় দোয়া পড়ছি, কি হয় না হয়। তো এখান মানে থেকে ভয়ে এরকম- হ্যাঁ প্রচন্ড আসলে নার্ভাস, কিন্তু গানটা আমাদের জন্য ইটস নট আ থিং উই ডু। এটা হচ্ছে পুরোপুরি নিঃশ্বাস নেওয়া, ভাত খাওয়ার মতো একটা খুবই সিম্পল একটা জিনিস, যেটা Of আমরা course. আসলে চাই না যে ভিতরে, মানে হ্যাঁ, হ্যাঁ। গান করছি আজকে Right. একটা শো আছে এরকম না, খুবই সাধারণ বিষয়। খুবই সাধারণ একটা আচ্ছা, ব্যাপার। We love আমরা to do ছোট্ট it. আমরা একজন দর্শক আছেন আমাদের Okay. ফোনে, Okay. আমরা কথা বলি তার সাথে। Sure. প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মাজহার ইকবাল, আমি মালিবাগ চৌধুরীপাড়া থেকে বলছি। খুব সুন্দর লাগছে, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। Thank you. আর ওনারা যে জাতীয় সঙ্গীতের উপরে যে কাজটি করেছে এটি অত্যন্ত প্রশংসনীয়। তো দেশকে ভালোবেসে এই কাজটা করছেন। আর আজকের অনুষ্ঠানটা যেহেতু লাভ বক্স, তো দেশকে ভালোবেসে যদি ওনারা দুজন দেশাত্মবোধক গান আমাদের শোনান দেশকে ভালোবেসে, তাহলে খুশি হব। এবং সবার উপর শান্তি বর্ষিত হোক। আপনারা ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। Thank you. Such a আপনি sweet person. হ্যাঁ, Wow. That's very nice. Well, of course, মানে দেশের জন্যই করা এই কাজটা। এমন না যে এটা কোনো অ্যালবামে যাচ্ছে বা এটার কোনো কমার্শিয়াল আমাদের ডিস্ট্রিবিউশন নেই। এই যে জাতীয় সঙ্গীত যেটা আমরা আসলে এর চেয়ে বড় ভালোবাসা বা এর চেয়ে মানে শিহরণ বা কি বলে পুলক অনুভব মনে হয় খুব কম গানে হয়। হ্যাঁ, যার নিজের নিজের দেশের 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 গানটা একটা নিখাত ভালোবাসা। অবশ্যই তো আমি অন্যরকম ওনাকে একটা অনেক কানেকশন ধন্যবাদ থাকে। দিতে চাই যে উনি খুব Of ভালো একটা course, সাজেশন definitely. দিয়েছেন, Exactly, হ্যাঁ। যে দেশত্ববোধক গান কারণ আমরা আমরা যারা মানে যারা বাংলাদেশে এই 2014 সালে গান বাজনা করছি, আমরা যারা আমাদের ব্যাচের বা সিনিয়র যারা মিউজিশিয়ান আছেন,
তো সবারই আসলে একটা দায়িত্ব, আমাদের যে- দায়িত্ববোধের জায়গা থেকে Exactly, তা আমরা মানে- একটু আমাদের একটা দায়িত্ববোধ আছে, একটু দর্শকদের কাছ থেকে বিরতি নিয়ে আসি, বিরতির আচ্ছা, পরে আমরা দেশপ্রেমের গানটা definitely, শুনবো। definitely. তো দর্শক কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসছি খুব শীঘ্র। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম লাভ বক্স নিয়ে। আর আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং আমরা আরও কথা শুনবো, গান শুনবো। আপনি মনে আছে নিশ্চয়ই আপনার যে বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন এবং উনি আমাদের কাছে দেশাত্মবোধক একটা গান, দেশাত্মবোধক একটা গান। আমরা একটু যদি তো শুনি। I was thinking যে কোনটা করা যায়, তো পরে চিন্তা করলাম যে আমাদের খুব সুন্দর একটা গান আছে দ্বিজেন্দ্র রায়ের, ধন ধন পুষ্পভরা। Please. তো ওটা একটু করার চেষ্টা করে দেখি, প্রথম কলিটা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। অনেক ধন্যবাদ। আচ্ছা, দেশের গান গাইলে একটা শান্তি শান্তি একটা ব্যাপার আছে। অবশ্যই এটা বললাম তো আমরা, যে এর চেয়ে বড় ভালোবাসা আসলে অন্য অবশ্যই, কিছু। অবশ্যই। তো দেশের জন্য, এই যে দেশ আপনার এত ঋণী আমরা সবাই দেশের জন্য, আমরা তো কিছু করতে পারি না। তো আপনারা যারা সঙ্গীত চর্চা করছেন, গান করছেন, মানুষকে বিনোদিত করছেন, মিউজিকের জন্য কাজ করছেন আপনারা, তো এর বাইরে মিউজিক ছাড়া তো আপনি বলছিলেন যে একটা প্রত্যেকটা মানুষের একটা কমিটমেন্টের জায়গা থাকে। Exactly. তো এই কমিটমেন্টের জায়গা থেকে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিছু করার আমরা গানের আসলে বাইরে? গানের বাইরে থেকে একটা ইউটিউবে চ্যানেল আছে আমার, জিলাপি। সো সেইখানে আমি আসলে যেটা প্ল্যান আছে সামনে, যে সোশ্যাল ওয়েলফেয়ার ধরনের বা রিলেটেড শো কিছু করার, এক নাম্বার 2 হচ্ছে আজকের গান বলে একটা অর্গানাইজেশনের সাথে জড়িত আমি, একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছি আমি, যেটাতে সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য একটা স্কুল বানিয়ে দিতে চাই। তো কষ্ট good. হচ্ছে, সময় লাগবে, কিন্তু কিছু তো অ্যাটলিস্ট করা সম্ভব হবে বোধহয়। এবং শুধু নিশ্চয়ই আপনার প্রসারী পাশাপাশি ভবিষ্যতে। অনেকে এগিয়ে না আসলে হয়তো হ্যাঁ, মানে কোনো এই- কাজ বড় কাজ করা অবশ্যই সম্ভব অবশ্যই না। একা একা আসলে বড় কোনো কাজ করাটা খুবই তো কষ্টকর একটা তারপরে কাজ। আপনাদের অনেক ধন্যবাদ, এবং আপনারা শুরু করেছেন। হ্যাঁ, মানে চেষ্টা করে যাচ্ছি, একটা ইনিশিয়েটিভ। শুরু করেছেন এটা। আমার মনে হয় ইনিশিয়েটিভটাই মেইন বোধহয় যে কোনো ভালো হ্যাঁ, কাজের মানে জন্য। আমাদের আসলে ইউজুয়ালি যেটা দেখা যায় যে যাদের ইচ্ছা আছে তাদের ক্ষমতা নেই, আর যাদের ক্ষমতা আছে তাদের ইচ্ছা নেই। দুটো এখন exactly. মানে So, এখন যেহেতু আমাদের এখন combination- ক্ষমতাটা আনার একটা হয়তোবা উপায় হয়তোবা সামনে আসছে আমাদের, তো যদি এরকম হয় তাহলে কেন না। So, আচ্ছা, আপনি কি হ্যাঁ, বলতে please, চাচ্ছিলেন? please. না, মানে আমরা সবসময় চাই হচ্ছে আমাদের গানের মাধ্যমে যাতে 10টা মানুষের উপকার হয়, বা তারা এন্টারটেইন হয়, বা তাদের রাতে ঘুমটা আসে। So, অবশ্যই, হ্যাঁ। আর আপনার কাছ থেকে যে বিষয়টা আমি জানতে চাইবো এবার, সেটা হচ্ছে আপনি একটা রিয়েলিটি শো থেকে আপনাকে আমরা আবিষ্কার করেছি। রাইট। হ্যাঁ, রিয়েলিটি শো না থাকলে যে পরিবেশে দুঃখিত, বা যে আবহে আপনি বড় হয়েছেন, আপনি আসতেনই, আপনি গান গাইতেন, গান করা হতো। সেটা আসলে তো মানে এখন- এদিক থেকে ক্লোজ আপ ওয়ানকে অনেক বেশি ধন্যবাদ জানাতেই হবে, কারণ মানে হয়তোবা আগে হোক পরে হোক, যদি হতোই ধরে নিতাম, তাহলেও দেখা যেত যে একটু ডিফিকাল্ট হতো তো কম্পারেটিভলি। সেই আপনার জন্য কাছ থেকে আমি যে বিষয়টা একদম খুব সুনির্দিষ্টভাবে জানতে চাইবো, যে এই ধরনের রিয়েলিটি শো তো আরো হয় আমাদের দেশে, বিভিন্ন ফরম্যাটে হয়, বা এখানে। Right. তো এই রিয়েলিটি শো থেকে যে শিল্পীগুলো আসছেন বা যারা বের হচ্ছেন, ট্যালেন্ট যারা আজ প্রত্যেক বছরই আমরা দেখতে পাই, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু অনেককেই পাই না দেখতে। এটা আসলে কি জন্য হয়, আপনার কি ধারণা? এটা আসলে প্রথম ভাগটা আমি বলতে পারবো উত্তরের, বাকি ভাগটা আমার ভাইকে বলতে হবে। আচ্ছা, আপনি বলেন প্রথম প্রথম ভাগটা হচ্ছে আসলে মানে ইউজুয়ালি যেটা দেখা যায় যে যারা যারা আমাদের মানে এই শোগুলো আসলে
একদম লুকিয়ে থাকা ট্যালেন্ট খুঁজে বার করার জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, মানে দেশের আনাচে কানাচে থেকে অডিশন নিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের থেকে একজন দুজনকে টপ 10 কে বার করা ইজ এ ভেরি বিগ ডিল। এখন এই মানুষজনের আসলে যেটা দেখা যায় যে ইউজুয়ালি মানে তারা তো সবসময় এমন না যে আমি গান করতেই থাকবো অথবা গানের মধ্যেই আছি এবং সবসময় গান করে আসছি। তারা হয়তো দেখা যায় যে ওই মুহূর্তটার জন্য তারা গানটাকে ভালোবেসেছিল, হয়তো ওই প্যাশনটার জায়গাটা হয়তো বা কম থাকতে পারে। আর মানে যদি ব্যাপার এরকম যেটা হয় তাহলে it's difficult. শোটা হয়ে গেল, প্ল্যাটফর্মটা তৈরি করে ফোকাস পেয়ে গেল, তারপরে বোধহয় অথরিটিরও বা যারা আয়োজক তাদের বোধহয় আরেকটু দায়িত্ব থাকে বোধহয়, যে আরেকটু মানে ওড়ার আগে আরেকটু ধরে মানে সামনে কিন্তু এগিয়ে দেয়া। তারপরের So- বছর তো আরেকটা শো চলে আসবে। হ্যাঁ, তো মানে এক্স্যাক্টলি, সো এইটা হচ্ছে একটা মনে করেন একটা ব্ল্যাক হোলের মতো একটা সমস্যা, যেটা সমস্যার সমাধানটা আসলে আমাদেরকেই করতে হবে সবাইকে মিলে। এবং শিল্পীরও দায়িত্ব নিশ্চয়ই আছে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, শিল্পীর দায়িত্ব, আয়োজকের দায়িত্ব, সবকিছু মানে হলো শেষ ডান না, এটা হলে হবে না আসলে। সঙ্গীতটা এভাবে ধরলাম ছাড়লামের ব্যাপার এভাবে না। হবে না, হ্যাঁ। সো আরেকটু আমাদেরকে ডেডিকেটেড হতে হয়, একটু মানে sincere একান্তই হতে ভালোবাসার হবে। দিক তো, মানে আমার সেদিক ওটাই থেকে- মনে হয়। হ্যাঁ অবশ্যই, মানে সেদিকে সেই পরিমাণ ডেডিকেশন, সেই পরিমাণ ভালোবাসা, প্যাশন যদি না থাকে ইটস ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা আমি এই শো শেষ হওয়ার পরে লিফটে অসাধারণ বা অপূর্ব সুন্দরী একজন মেয়ের সাথে দেখা হ্যাঁ হলো। প্লিজ যেতে হয়। ঠিক আছে, হতে পারে, ঠিক আছে। তো একটা রিহার্সাল আর কি কাইন্ড অফ, যে তাকে দেখে দুই ভাই কোন গানটা গাইবেন, আচ্ছা, একসাথে গাইবেন। তোমায় দেখলে মনে হয়, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, বন্ধ করলেন কেন? এটা তো অনেক জনপ্রিয় একটা গান। আমি বাংলা হারমোনি সিনেমা। দিতাম, তুই ওয়েল কোন গানটা গাওয়া যেতে পারে? আচ্ছা, ইউ থিংক অ্যাবাউট ইওর ওন সং, আই থিংক অ্যাবাউট মাই ওন সং। এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, আমি একটা গান মন মাথায় চলে এসেছে, এটা হচ্ছে মানে ডেসক্রিপশন অফ দ্য পারফেক্ট লেডি। নয়নে মধুর মায়া, মরমে উদাসী হাওয়া, ভালোবাসা জানি তবু রাত জাগা পথ চাওয়া, নয়নে মধুর মায়া, মরমে উদাসী হাওয়া, ভালোবাসা জানি তবু রাত জাগা পথ চাওয়া। বিরহের গান গেবি? আমি এবার বলি। হ্যাঁ, আচ্ছা, আমি জানি আপনার তাকে কাজটা একটু মামা সহজ বলে। করে দিচ্ছি। এতক্ষণ তো থাকবে না লিফট, হ্যাঁ, সাই এতক্ষণ করে থাকবে গ্রাউন্ড না, ফ্লোরে হ্যাঁ, চলে যাবে। আপনাকে ইমপ্রেস করতে হবে, আপনি কোন গানটা গাইবেন? গান গেয়ে কেন ইমপ্রেস করবো? আপনি তো গান হচ্ছে আপনার প্রধান অস্ত্র। আপাতত ওকে ওকে, পরেরটা বন্দুকও পরে। দিয়ে দিয়েছেন গান। আচ্ছা, গান, হ্যাঁ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একই মোর অপরাধ, চাঁদের হেরিয়া কাঁদে চকরি, চাঁদের হেরিয়া কাঁদে চকরি, বলে না তো কিছু চাঁদ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একই মোর অপরাধ। এরা না, এরপরে ঘটনা আছে। আচ্ছা, ঘটনা হচ্ছে যখন এরপরে ওনাকে লিফটে স্টপ বাটন দিতেই হবে, আমি জানি না কিছু। না, বা উনি হয়তো বলবে যে রাস্তায় দেখা হচ্ছে, ঠিক আছে, গাড়ির সামনে দেখা হলো, গাড়ির সামনে দেখা হওয়ার পরে দুজন সে কনফিউজড, ঠিক আছে, যে কি confused? আর কি কাকে করবো? ছেড়ে কাকে নেবে? না, কাকে ছেড়ে কাকে নেবে, ঠিক আছে। আমরা দুজনে একসাথে, একসাথে, সিনারিটা এবং একসাথে, একসাথে, definitely দুইটা একসাথে। ওই মেয়েটাকে আমাদের দুজনেরই ভালো লেগেছে। দুজনেরই ভালো লেগেছে, মেয়েটারও ভালো লেগেছে। হ্যাঁ। এরপরে যেটা হবে, যেটা আমি শুনতে চাইবো, সেটা হচ্ছে আপনারা তো প্রথমে বলেছেন যে আপনারা ত্যাগে শান্তি পান। এখন কে কাকে স্যাক্রিফাইস করবেন? ডিপেন্ডস অন কত সুন্দর এই মহিলা। এক্স্যাক্টলি, সৌন্দর্যের লেভেলের উপর নির্ভর এই করছে। আধা ঘন্টার মধ্যে পুরো এখন যদি ফিলোসফি না, যদি এরকম হয় যে মানে হুর একেবারে, তাহলে আমি ওকে বলবো যে শোনো,
শোনো ফুচকার দোকান আছে ওখানে, তুমি যাও 2টা ফুচকা নিয়ে আসো। না, এদিকে আবার আমি অনেক বেশি অনেক জেনারেস, ঠিক অনেক আছে, ভালো অনেক একজন এসব মানুষ, দিকে সেজন্য ভালো। হ্যাঁ। আর যদি আমি দেখি যে ওর খুব বেশি ভালো লেগে গেছে, আমার অতটা ভালো লাগে, আমাদের দুইজনের আসলে এক জিনিস পছন্দ হওয়াটা খুব ডিফিকাল্ট, It's very এই জন্যই তো difficult. অ্যালবাম বানাতে সময় লাগতেছে। So, আমাদের দুইজনের একটা জিনিস পছন্দ হয় না, দুইজনের টেস্ট একেবারেই দুই রকম, কিন্তু তারপরেও মানে এটা পুরোপুরি আসলে ওই সময়টাই বলে মানে দেবে। ধরেন এটা একটা ফিকশন বললাম আমি, ঠিক আছে, হতে পারে টাইপের, এরকম কিছু কি হয়েছে কখনো? না, এরকম কখনো হয়নি, ওরকম ওভারল্যাপ হয়নি এখনো পর্যন্ত। আমরা দুইজন ভিন্ন ভিন্ন মানুষকেই ভালোবেসেছি। ভিন্ন ভিন্ন মানুষকে ভালোবেসে যাবেন অবশ্যই, ভালোবাসা অবশ্যই যেতেই হবে। আচ্ছা, আমাদের আর একটা কি বলে ছোট্ট জিনিস জিজ্ঞেস করে যে কোনো একজনের কাছ থেকে আমরা একটা পুরো গান শুনবো। আপনাকে বলছিলাম যে পুরো একটা গান আমরা শুনতে শুনতে আমাদের শো শেষ করব। সেটা হচ্ছে যে যারা এখন মিউজিক করতে আসছেন বা নতুন যারা, বা ওকে আপনি পরামর্শ দিচ্ছেন, ওর বয়সী যারা আছে, এরকম কোনো পরামর্শ আছে কিনা আমাদের বাংলা গানের ভালোর জন্য? আমার জাস্ট একটাই খুবই সংক্ষেপে, আসলে জিনিস, খুবই সংক্ষেপে বলছি, একটাই, সেটা হচ্ছে সাধনার বিকল্প নেই আসলে। সো ওই ঘন্টার পর ঘন্টা ধরে সাধনা করার অন্যরকম আউটপুট পাওয়া যায় স্টেজে, রাইট? ওটার বিকল্প নেই। ফাঁকি দিয়ে আসলে গান বাজনা করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, এবং ওটার পেছনে Dedicated খাটনি আছে, থাকতে হবে, সিরিয়াস লেভেলে খাটনি করলে তখনই একটা মানুষ গিয়ে রিফাইন্ড একটা মিউজিক্যাল আউটপুট দিতে পারে বলে আমি মনে করি। সো দ্যাটস হোয়াট। তো আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আপনাদের গান শুনতে শুনতে প্রোগ্রাম শেষ করব। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা গান শুনেছেন, দুই ভাইয়ের অনেক মজার মজার কথাও শুনেছেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমরা শুভকামনা রাখছি তাদের দুজনের জন্য, যে ডট থেকে শুরু হচ্ছে, ডট যাতে অনেক বড় একটা সমুদ্রে পরিণত হয় এবং আমাদের সবার মুখ উজ্জ্বল করে, তাদের জন্য শুভকামনা রইল। আর আগামীকাল দুপুর 1:15 এই অনুষ্ঠানটি আপনারা আবার দেখতে পারবেন। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। ওকে, দুজন অবশ্যই একসাথে। হ্যাঁ, অবশ্যই। আনন্দ ভরায় সুন্দর ভুবনে, আনন্দ ভরায় সুন্দর ভুবনে, অশ্রু কেন আনো ছলো ছলো নয়নে, অশ্রু কেন আনো ছলো ছলো নয়নে, আনন্দ ভরায় সুন্দর ভুবনে, আসে ঝড় চরাচর প্লাবনে ভেসে যায়, আসে ঝড় চরাচর প্লাবনে ভেসে যায়, তবু চাঁদ ওঠে তরু শাখে পাখি গান গায়, তবু চাঁদ ওঠে তরু শাখে পাখি গান গায়, ঝরে ফুল তবু পরিমল রহে পবনে, ঝরে ফুল তবু পরে বল রহে পবনে, আনন্দ ভরায় সুন্দর